আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। সবাইকে ভিডিও শুরুতে জানাই ঈদ মোবারক। যেহেতু এবার কোরবানি ঈদটা আমি ঢাকায় করছি আর আমার আত্মীয় স্বজন সকলে কিন্তু গ্রামে চলে গেছে, তো ঢাকায় ঈদ করা মানে যে কেমন ঈদ হয় সেটা আপনারা সবাই জানেন। তাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় খুব ভালোভাবে ঈদটা পালন করেছি। সকালবেলায় নাস্তায় খেয়ে বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কে কী করছে। তো আমার কাছে মনে হচ্ছিল এখানে পুরুষদের থেকেও মহিলারা ঈদের নামাজে বেশি যাচ্ছে, আমি এদিক থেকে যতটা দেখলাম আর কি। আর আইনের বাবার মুখেও বলতে শুনেছি যে পুরুষদের থেকেও মহিলা নাকি বেশি গিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম। বেশ কিছুক্ষণ সময়টা কাটানোর পর তারপর ভাবলাম যে না, হাতের কাজগুলো আস্তে আস্তে করে শেষ করি। তো বউ শাশুড়ি চলে এসেছি। আর আমাদের লাকসাম কুমিল্লা কোরবানিতে যেটা করা হয় মাস্ট বি চালের রুটি আর সাথে গরু মাংস, এটা মোটামুটি সবাই খেয়ে থাকেন। তো আমরাও সেটা সবসময় কোরবানিতে করে থাকি। তো এখানে মা বলছিল আগে থেকে রুটিগুলো করে ফেলার জন্য, যেহেতু আয়নার বাবারা অলরেডি চলে গেছেন গরু জবাই করার জন্য। তো মা বলছে আস্তে আস্তে আমরা রুটিগুলো করে ফেলি চলো। তো এখানে আমি চালের আটাটা করতে চলে এসেছি। যদিও একটা সময় এটা আমি করতে পারতাম না, কিন্তু এখন মাশাআল্লাহ করে মোটামুটি ভালোই পারি। ঢাকা শহরের ঈদ আসলে কেমন হয় সেটা আমরা কম বেশি সবাই জানি। বিশেষ করে যাদের আত্মীয় স্বজন আছেন ঢাকায় তাদের জন্য ভালোই কাটে, আর যাদের আত্মীয় স্বজন সবাই গ্রামে চলে যায় তাদের জন্য খুব একটা ভালো হয় না। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক সুন্দরভাবে পার করেছি। কোরবানি ঈদ মানেই হচ্ছে কাজ করাই হলো ঈদের একটা আয়োজন, আমার কাছে যেটা মনে হয় এই আর কি। তো চালের আটাটাকে আমি ভালো করে মথে নিয়েছি। এটাকে সুন্দরভাবে মথে নিলে দেখা যায় যে রুটিগুলোও খুব সুন্দরভাবে করা যাবে। তো তার জন্য এখানে আমি গরমই এটাকে মথে ফেলার চেষ্টা করছিলাম। আমার আজকের ভিডিওটা কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, আর কার অঞ্চলে আসলে কোরবানি ঈদে কী দিয়ে মাংস খাওয়া হয় সেটাও বলবেন। কারণ আমার জানা মতো অনেকে ছিটা ফিটা, অনেকে আবার চিতই পিঠা, অনেকে আবার গোল রুটি, যার অঞ্চলে যেটা চলে আর কি সেটা দিয়ে খেয়ে থাকেন। তো কমেন্ট বক্সে চাইলে আপনারা আমাকে জানাতে পারেন, আর আমিও জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। তো আমি আটাটাকে ভালো করে মুথে নিয়েছি, আর এখন বিসমিল্লাহ করে রুটি বানাতেও বসে পড়েছি। অনেক দিন পর আমি নিজে রুটি বানাতে বসেছি। তো যেহেতু অনেক দিন পর বসেছি তাই একটু ভেবাচেকা হবে, রুটিগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সেটা আমি জানি। তবে দুই একটা প্রথমে একটু ভুল হবে সেটাও বুঝতে পারছিলাম। যাই হোক, আপনারা তো ভালো একটা মন নিয়ে, সুন্দর একটা মন নিয়ে অলরেডি আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন। তাই আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি, প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো কথা কিংবা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু এখন আমের সিজন চলছে তাই আমার মনে হচ্ছে আমার রুটিটা কিছুটা আমের আকৃতি ধারণ করছে। মোটামুটি এমনিতে মাশাআল্লাহ করে আমার মনে হয় আমার রুটি খুব একটা খারাপ হয় না। তবে কেন জানি না প্রথমটা একটু ভেবাচাকা হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, বাসায় তো খাবো, তো তার জন্য একটু এদিক সেদিক হলে কেউ কিছু বলবে না আমাকে, সেটাও আমি জানি।
তবে হ্যাঁ, রুটি বানানোতে খুঁতখুঁতানিটা বেশি আমারই থাকে। রুটি গোল হলে পাতলা হলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে, তাই আমি নিজে থেকে চেষ্টা করি রুটিগুলোকে একটু সুন্দর করে বানানোর জন্য। আর মা তো এদিকে আমাকে বারবার বলছিল তুমি উঠে যাও, আমি করে নেব, তুমি বসে বসে এগুলো এখন আর করার দরকার নেই। তো মাকে আমি বলছিলাম যে আমি অল্প কিছু বানিয়ে দিই, না হলে দেখা যায় যে সবগুলো যদি মা একা হাতে বানাতে যায় তাহলে মায়ের তো 12টা বেজে যাবে। তাও মা আমাকে বারবার বলছিল উঠে পড়ো উঠে পড়ো। তো কি আর করব, 2-3টা আমি বানিয়েছি, তারপর কিন্তু আমি উঠে পড়েছি, কারণ মা আমাকে বসতেই দেননি। গ্রামে কোরবানি ঈদ একটু বেশি সুন্দর হয়, কেননা প্রতিবেশীরা আসেন, সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া, তার সাথে সবার সাথে মাংস ভাগ করা, সব মিলিয়ে ভালোই লাগে। তবে শহরে যেহেতু আমার খুব বেশি আত্মীয় স্বজন নেই, আশেপাশে 2-1জন প্রতিবেশী আছেন, তাদের সাথে হয়তো একটু ভাগাভাগি করা হবে, এছাড়া আর তেমন কেউ নেই। আর গ্রামে যাব, তারপর গ্রামের মানুষের জন্য নিয়ে যাব, সেটাও অনেক দূর। তো তার জন্য দেখা যায় যে কোরবানিটা ঢাকায় করতে চাই না, তবে কোনো কারণে হয়তো হয়ে যাচ্ছে, এই আর কি। কিছুই করার নেই, নিয়তি যেখানে আমাকে নিয়ে যাবে আমাকে তো ঠিক সেখানেই যেতে হবে, তাই না? আমার আজকের ব্লগটা একটু বড় হয়েছে তুলনামূলকভাবে, কেননা যেহেতু এটা ঈদের ব্লগ ছিল, তো টুকটাক করে আমাদের অঞ্চলের যে রীতিনীতিগুলো আছে এগুলো হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করেছি, যার জন্য আর কি আজকের ব্লগটা আমার মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। অনেক কিছু কাটাকাটি করেছি, তাও মনে হচ্ছিল যে বড় হয়ে গেছে। অনেক কিছু রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে যখন দেখলাম যে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার অনেক কিছু স্কিপ করে গেছি। তাই তো ওদিকে মা রুটিগুলো বানাচ্ছে, আমি ভাবলাম যে এদিকে দাঁড়িয়ে বসে তারপর আমি একটু ছেঁকে ফেলি, তাহলে দেখা যায় যে মায়ের আর খুব একটা কষ্ট হবে না। তো তাই বউশাশুড়ি 2জনে মিলে এখানে একসাথেই করে নিয়েছি। আর ভেবেছিলাম যে এবছর একটু তাড়াতাড়ি হবে আয়নের বাবাদের গোশত নিয়ে আসতে, কিন্তু অনেকটাই লেট করেছেন ওনারা। ওখানে হয়তো কোনো না কোনো সমস্যা ছিল, যার জন্য একটু লেট হয়েছিল। আমার অনেক আপুরা গ্রামে গেছেন ঈদ উদযাপন করতে, তো আপনাদের ভিডিওগুলো দেখেছি, অনেক ভালো লেগেছে, আপনারা তো অনেক মজা করছেন। আর এখন আবার ঈদের পর সবাই হয়তো বাবার বাড়িতে যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, দাওয়াত খাবেন। তো আপনাদের ব্লগগুলো যখন দেখি খুব মিস করি নিজের গ্রামটাকে, যেহেতু এই বছর আমার যাওয়া হয়নি, আর যাবও না, ইচ্ছেও নেই। তবে কখন যাই সেটাও জানি না, গেলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো। রুটি বানানো শেষ করে তারপর এসেছি আবারও বারান্দায়। কি করব, সময় কাটছে না। আসলে ঈদের সময় ঢাকা শহরে থাকা মানেই মনে হচ্ছে বন্দি বন্দি একটা অবস্থা। আমাদের বাসার সামনে 4-5টা গরু রাখা আছে, তবে এই গরুগুলোকে আজকে জবাই করা হবে না। এখানকার যারা স্থানীয় আছেন তারা কিন্তু কোরবানি ঈদের দিন কখনোই কোরবানি করেন না, ওনারা পরের দিন গরু জবাই করেন। আর আমরা যারা আছি ভাড়াটিয়ারা, তারাই কিন্তু আজকে কোরবানি দিয়েছি। তো অলরেডি আয়নের বাবা এখানে গোশত নিয়ে চলে এসেছে। এই তো আমাদের মধ্যবিত্ত যারা আছি আমরা, আমাদের কোরবানি ঈদ। তো এই তো আয়নের বাবা এখানে গোশত নিয়ে চলে এসেছেন, আর যাকে যাকে দাওয়ার তাকে দিয়ে তারপর আমাদের জন্য রান্না করব, তারপর আমরা সবাই মিলে খাবো। এটাই হচ্ছে আমাদের কোরবানি ঈদ। তাই তো আয়নের বাবা সবকিছু আলাদা আলাদা করে এনেছেন। এখানে কলিজা, তারপর আছেন সিনার মাংস, আছেন হাড় আছেন আলাদা, তার সাথে সুদ মাংস আছেন আলাদা, সবকিছু আলাদা আলাদা করে নিয়ে এসেছেন। আর এখন আমি যেটা যেখানে দেওয়ার সেটা দিয়ে তারপর যেটা রাখার সেটা রেখে দেব, এরপর রান্না বান্না করে সবাই মিলে খাবো। এটাই হচ্ছে কোরবানি, তাই না? তবে গ্রামে থাকলে আমার কাছে মনে হয় যেন একটু বেশি ভালো লাগে। তাই তো হাতের অন্য কাজ গুছিয়ে তারপর এখন রান্না করতে চলে এসেছি। এখানে প্রায় 4 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার যেহেতু আমরা খুব বেশি না,
তাও পরিমাণে একটু বেশি করে মাংস নিয়ে নিয়েছি, কারণ ঈদের দিন যে মাংসটা রান্না করা হয় সেটার টেস্ট আমার কাছে মনে হয় অনেক বেশি আসে। আর মাও বলেন যে আজকের দিনে একটু বেশি করে রান্না করো, কারণ প্রথম দিন সবাই যেভাবে একটু খাবে পরে দেখা যায় যে ওইভাবে আর খাওয়া হয় না। তো তার জন্য মা বলছিল যে আজকে একটু বেশি করেই রান্না করো, তো তার জন্য একটু বেশি করেই নিয়ে নিয়েছি, একবারে রান্না করে ফেলবো। আমি জানি না আমার আজকের এই ঈদের ব্লগটা কে কে দেখছেন, এখনও আমার সাথে আছেন, তবে যারা যারা আমার সাথে আছেন আমার আজকের ব্লগটি দেখে যাচ্ছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন, আমার ভিডিওটি যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করতে চাচ্ছি প্লিজ অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বড় করার সহযোগিতা করবেন। আসলে আপনাদের কাছে সব সময় এটা আমি আশা করি। যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কেননা আপনাদের সাপোর্ট আমাকে নিয়ে যাবে অনেক দূর। এই ইচ্ছেটা বরাবর আমরা যারা ইউটিউবাররা আছি তারা সব সময় আপনাদের কাছে প্রকাশ করি। তো আশা করছি আপনারা আমাদের এই মনের যে ভাব প্রকাশ আছে সেটা বুঝবেন, বুঝে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। হাতে মাখানো মাংস আসলে সব সময় একটু অন্যরকম মজা হয়, তবে এখানে আমি তেলের পরিমাণটা একদম কম রেখেছি, কারণ আমি সব সময় গরু মাংস রান্না করার সময় তেলটা অনেক কম দিয়ে থাকি, কেন পরে আবার একটা অপশন থাকে দেওয়ার জন্য, যেমন পেঁয়াজ বেরেস্তা দেব সেটা তেলও দেওয়া যাবে যদি প্রয়োজন হয় তাহলে। আর যদি দেখি যে না কষিয়ে নেওয়ার পর অনেক তেল উঠেছে তখন কিন্তু আর আমি কোনো তেল এখানে ব্যবহার করি না। তো তার জন্য আমি তেলের পরিমাণটা অনেকটাই কম রেখেছি। এছাড়া সব ধরনের মশলা দিয়েছি, শুধু পেঁয়াজটা এখনও দেওয়া হয়নি, পেঁয়াজটা আমি এত তাড়াতাড়ি দিব না, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে দিলে দেখা যায় যে গরু মাংসটা খুব দ্রুত লেগে যায় নিচে দিয়ে, তো লেগে গেলে দেখা যায় যে আবার গরু মাংসের টেস্ট খুব একটা ভালো আসে না। আর এমনিতে যদি মশলা দিয়ে কষানো হয় তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া যায়। তো তার জন্য আমি সবসময় যেটা করি, আগে বেশ কিছুক্ষণ মশলা দিয়ে কষিয়ে তারপর এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর তারপর এখন একটু পেঁয়াজ বাটা ব্যবহার করছি। অনেকটা পানি উঠেছে, তো মোটামুটি পানিটাকে একটু শুকিয়ে নেব, তারপর আমি আরও একটু পানি দিয়ে দেব। এটাতে কিন্তু এখন আমি এক ফোঁটাও পানি দেইনি, যেহেতু মাংসটা একদম তরতাজা তাই এটা শরীর থেকে অনেক পানি বের হয়েছে। অনেকে গ্রামে গিয়েছেন ঈদ করার জন্য, আবার অনেকে আমার মতো শহরে বসে বসে ঈদ পালন করছেন। তো অবশ্যই আমাকে জানাবেন কার কোরবানি ঈদ কেমন কেটেছে। তো ওদিকে আমার গরু মাংসটা মোটামুটি প্রায় অনেকটাই ঘনিয়ে গেছে, আর এদিকে তো আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। আগে থেকে বেরেস্তাটা করে রাখিনি, সাথে সাথে করে তারপর দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম যদি তেল দেওয়ার দরকার হয় তাহলে দিব, তবে আজকে কিন্তু মনে হচ্ছে না যে দিতে হবে, কেননা গরু মাংস থেকে প্রচুর পরিমাণ তেল উঠেছে, সেটা আপনারাও দেখেছেন। এত পরিমাণ তেল উঠেছে যা আসলে বলার বাহিরে। তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর এটা গরু মাংসতে ব্যবহার করলে তো জাস্ট গরু মাংসের কালারটা অসাধারণ আসে, তার সাথে স্মেলটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এখানে রাঁধুনি গরুর গোশ রান্না করার জন্য যে মশলাটা নিয়েছি ওইটা থেকে অল্প একটু ব্যবহার করব। আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছি, যার জন্য কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বলতে চাচ্ছি একটা হয়ে যাচ্ছে আরেকটা। বড় ভিডিও এই জন্যই এখন আমি দিতে চাই না, কেননা বড় ভিডিও দিতে গেলে দেখা যায় যে সব কিছু আমি এলোমেলো করে ফেলি। তো তার জন্য মোটামুটি আমি ছোট ছোট ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে কোনো কারণে আমার আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে।
তো পরিমাণে একদম অল্প করে আমি একটু একটু করে এখান থেকে মশলা দিয়ে দেব। এটা শুধু স্মেলের জন্য, অন্যরকম একটা চেঞ্জ নিয়ে আসবে মাংসের মধ্যে, তার জন্যই দিচ্ছি, এছাড়া আর অন্য কোনো কিছুর জন্য না। মাংসটা হয়ে আসার কিছুক্ষণ আগে আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আসলে আজকে গরু মাংসের মধ্যে পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, আর একটু কম দিলেও হতো। তবে যেহেতু রাইস কুকারে, তাই সবাই যেহেতু মোটামুটি টুকটাক রান্নাবান্না করছে কারেন্টে, যদি আরও একটু কারেন্টের ভোল্টেজ থাকতো তাহলে আরও তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যেত। এদিকে তো সবার খিদে পেয়ে গিয়েছে, আসলে অনেক লেট হয়েছে, মোটামুটি বিকাল হয়েছে, আমরা এখনও কিছু খাইনি। গরু মাংস রান্না হবে, তারপর সবাই একসাথে বসে রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খাবো। তো সেই অপেক্ষা করতে করতে দেখা যায় যে সবার অনেক বেশি খিদে পেয়েছে। তো তাই সবাই বলছি থাক, ঝোলটা মোটামুটি শুকিয়ে নেব আস্তে আস্তে, এখন আপাতত একটু নিয়ে সবাই খাই। আর অফ ক্যামেরায় আমি আস্তে কিছু রসুন দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই রসুনটা আয়নের বাবার অনেক পছন্দ, তো তাই আমি অল্প করে দিয়ে দিয়েছি কয়েকটা। তাই তো গরু মাংস রান্না তো কমপ্লিট, আর এখন খেতেও খুব একটা দেরি হবে না। তো আমি সবার জন্য একটা বাটিতেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো, সবাই এখান থেকে নিয়ে নেবে, তারপর আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছি। আফসোস যে আমার কাছে দূরে আমার অনেক আপু আছেন যারা হয়তো খেতে পারেননি, তো তাদের জন্য খারাপ লাগছে। যদি আমার কাছে থাকতেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলতাম যে আমার বাসায় আসুন। তবে এটা তো সব সময় আমরা ভিডিওতে বলে থাকি, বাস্তবে যে আসলে আমরা কখন কি করব নিজেরাও জানি না। আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আগেও বলেছি, আবারও বলছি, আমার ঈদও অনেক ভালো কেটেছে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি, অনেক কথার মাঝে আমার আজকে অনেক ভুল ছিল, সেই ভুলগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো বসে বসে খাচ্ছি, রুটি দিয়ে ঝোল দিয়ে, সবাই আসবে তারপর খাবে। আর আমার তো সেটা সহ্য হচ্ছে না, কারণ আমার অনেক খিদে পেয়ে গেছে, তাই আমি বসে বসে কিন্তু অলরেডি খাওয়াটা শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলবেলায় ছাদে এসেছিলাম, প্রচুর গরম লাগছিল, ছাদেও অনেক গরম ছিল। তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।